একটা হাত করা দু হাতে শক্ত করে লাগান, পাশে বসা দুজন সশস্ত্র পুলিশ। বাস ছুটছে বেল্লারি থেকে ব্যাঙ্গালোরের দিকে রাতের অন্ধকার চিরে। লোকটা হাসি মুখে পুলিশ দুজনের সাথে গল্প করছে। মাঝপথে একটা ধাবায় বাস থামতেই নিজের পকেটের টাকায় সে তাদের মদার মাংস কিনে খাওয়া। পুলিশ দুজন তখনও জানে না তারা এইমাত্র বন্ধুত্ব করে ফেলেছে ভারতের ভয়ঙ্কর একজন সিরিয়াল কিলারের সাথে। কিছুক্ষণ পর লোকটা মিনতি করে বলে যে প্রকৃতির ডাক এসেছে, হাতকড়াটা একটু খুলে। আর বিশ্বাস করে হাতকড়াটা খুলেও দেয় পুলিশ। আর তার পরের মুহূর্তেই অন্ধকার ধান ক্ষেতের ভেতর দিয়ে লোকটা পালিয়ে যায়। চিরকালের মতো হারিয়ে যায় রাতের অন্ধকার। আর এটা কোনো একবারের ঘটনা না। এই লোকটা পুলিশের কাস্টডি থেকে পালিয়েছে একবার না, দুবার না, বরং পাঁচবার। আর প্রতিবার পালিয়েই সে নতুন করে শুরু করে ধর্ষণ আর খুনের এক ভয়ঙ্কর। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানো? এই লোকটা একসময় নিজেই ছিল পুলিশ বাহিনীর একজন সদস্য, যার কাজ ছিল আইন রক্ষা করা। সে নিজেই বারবার আইনকে বোকা বানিয়ে পালিয়েছে। আর যেদিন শেষমেশ তাকে ধরা হয়, সেদিন লেখা হয় ভারতের ফরেন্সিক তদন্তের ইতিহাসেরও এক নতুন অধ্যায়। এই লোকটিই ছিল উমেশ রেড্ডি। ব্যাঙ্গালোরের লোকেরা তাকে জানতো এক ভয়ঙ্কর নাম, দ্য বিস্ট অফ ব্যাঙ্গালোর। আজকে বলবো তারই পুরো কাহিনী। এমন এক ঘটনা যেখানে ক্লাইম্যাক্স শুধু একবার আসে না, বরং বারবার আসে। প্রতিবার মনে হবে গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু প্রতিবারই সে চমকে দেবে এক নতুন অধ্যায়ের নেড়ে। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। একজন খুনি ধরা পড়েছিল একবার না, বারবার। আর প্রতিবারই হাতকড়া খুলে অন্ধকারে মিলিয়ে গেছিল যেন ছায়ার মতো। তার পিছনে ছুটেছিল গোটা রাজ্যের পুলিশ, অথচ সে হাসি মুখে বেরিয়ে গেছে তাদের চোখের সামনে দিয়ে। আজকের গল্পে জানবো কিভাবে একটা মানুষ বারবার বিচারকে ফাঁকি দিয়েও শেষমেশ ধরা পড়েছিল এমন এক প্রমাণের হাত ধরে, যা তখনও ভারতের কাছে প্রায় অজানা ছিল। 1969 সালে উমেশের জন্ম হয়েছিল কর্ণাটকের চিত্রদুর্গ জেলার বাসাপ্পা মালিগে গ্রামে। ছোটবেলাটা কেটেছিল খুবই সাধারণভাবে, গ্রামের অন্য 10টা ছেলের মতো। উমেশ শুরু করেছিল একদম উল্টো পথে। সে যোগ দেয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এ। প্রশিক্ষণ শেষ করে তার পোস্টিং হয় জম্মু অ্যান্ড কাশ্মীরে, দেশের সবচেয়ে স্পর্শকাতর একটা এলাকা। একবার ভাবতো, যেই মানুষটা পরবর্তীকালে হয়ে উঠেছিল দেশের সবচেয়ে ভয়ঙ্কর খুনি ও রেপিস্ট, তার প্রথম ট্রেনিং শুরু হয়েছিল দেশ রক্ষার শপথ দিয়ে। কিন্তু এখানেই প্রথমবার প্রকাশ পায় তার আসল রূপ। একজন কমান্ডেন্টের বাড়ি পাহারা দেওয়ার দায়িত্বে থাকা অবস্থায় উমেশ চেষ্টা করে সেই কমান্ডেন্টের মেয়েকে ধর্ষণ করার। কিন্তু এই ঘটনা ধামাচাপা পড়ে যায় আর উমেশ ফিরে আসে তার নিজের রাজ্যে। এই ঘটনার পর সে কর্ণাটকে ফিরে এসে যোগ দেয় ডিস্ট্রিক্ট আর্ম রিজার্ভ বা ডিএআর এ। ফের একটা পুলিশি চাকরি, ফের একটা উর্দি, আর ফের মানুষের বিশ্বাস অর্জন করার একটা নতুন সুযোগ। কিন্তু ভেতরে ভেতরে তখন থেকে তৈরি হচ্ছিল একটা ভয়ঙ্কর প্যাটার্ন। উর্দিটা তার কাছে শুধুমাত্র একটা পোশাক ছিল না, ছিল একটা মুখোশ, যা দিয়ে খুব সহজেই সে মানুষের বিশ্বাস অর্জন করে নিতে পারত। 1996 সালের নভেম্বরে চিত্রদুর্গের কেবি কলোনিতে এক স্কুল ছাত্রীকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আক্রমণ করে উমেশ। কিন্তু মেয়েটা সাহস হারায়নি, একটা পাথর তুলে সজোরে ছুঁড়ে মারে তার দিকে। আর এই সুযোগেই সে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাটা যদি সেদিন গুরুত্ব সহকারে তদন্ত করা হতো, তাহলে হয়তো পরের ঘটনাগুলো এড়ানো যেত। কিন্তু এই ঘটনা ঠিক 1 মাস পরে 6ই ডিসেম্বর ওই একই এলাকার রূপা নামের আরেকটা মেয়েকে বাড়ি ফেরার পথে ধর্ষণ ও খুন করে উমেশ। এই রূপা হত্যা মামলায় উমেশের সাথে আরো 4 জনকেও অভিযুক্ত করা হয়েছিল। যদিও পরে 2004 সালে প্রমাণের অভাবে এই মামলায় খালাস পেয়ে যায় সে। জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিবসের একটা অনুষ্ঠানে প্রথম আক্রমণের ভিকটিম মেয়েটা ভিড়ের মধ্যে হঠাৎ করে উমেশকে চিনে ফেলে। সে সাহস করে পুলিশকে দেখিয়ে দেয় তাকে। আর এই শনাক্তকরণের সূত্র ধরেই প্রথমবারের মতো গ্রেপ্তার হয় উমেশ রেড্ডি। ডিএআর থেকে সাসপেন্ড করা হয় তাকে। অবশেষে মনে হচ্ছিল হয়তো উমেশ বিচারের মুখোমুখি হতে চলেছে, কিন্তু এটা ছিল শুধুই শুরু। আদালত নির্দেশ দেয় যে তাকে বেল্লারি জেলে স্থানান্তরিত করতে হবে। 1997 সালের মার্চ মাসে চিত্রদুর্গ পুলিশ যখন তাকে বেল্লারি জেলে স্থানান্তরিত করছিল, তখনই ঘটে যায় সেই ঘটনা যা তার জীবনের একটা প্যাটার্ন হয়ে দাঁড়ায়। উমেশ রেড্ডি পালিয়ে যায় প্রথমবারের মতো, আর এই পালানোই আগামী 5 বছরে বহু মানুষের জীবন বদলে দেবে চিরকালের মতো। এই প্রথম পালানোর পর উমেশ কিন্তু থেমে থাকেনি, বরং আরো ভয়ঙ্করভাবে ফিরে আসে। ব্যাঙ্গালোরে একটা ইনকাম ট্যাক্স অফিসারের স্ত্রীকে খুন করে সে, আহমেদাবাদে একটা মেয়েকে, বারোদায় 2টি মেয়েকে, কুনিগালে এক বিধবাকে। একাধিক রাজ্য জুড়ে একাধিক শিকার বানাতে থাকে সে। কর্ণাটক পেরিয়ে গুজরাট ও মহারাষ্ট্রে তার অপরাধের সীমানা ছড়িয়ে পড়তে থাকে। এই সময়টাতেই তার একটা নির্দিষ্ট প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে, যা পরে তদন্তকারীরা বিশ্লেষণ করেছিলেন। উমেশ সাধারণত টার্গেট করত এমন মহিলাদের যা দিনের বেলায় বাড়িতে একা থাকতো, ওই সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে, যখন বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকতেন। জল খাওয়ার নাম করে বা কোনো ঠিকানা জিজ্ঞাসা করার ছুতোয় সে বাড়ির ভেতরে ঢুকে পড়ত। তারপর ছুরি দিয়ে ভয় দেখিয়ে বেঁধে ফেলে ধর্ষণ করত মহিলার। অনেক সময় শ্বাস রোধ করে অজ্ঞান করে দিত ভিকটিমদের। ধর্ষণের পর মহিলাদের হত্যা করত সে, আর সোনা গয়না সবকিছু লুট করে নিয়ে যেত।
যাতে দূর থেকে দেখে মনে হয় এটা একটা সাধারণ ডাকাতির ঘটনা। আর তার সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাসটা ছিল প্রত্যেকটা বাড়ি থেকে বেরিয়ে আসার আগে সে ভিকটিমের অন্তর্বাস নিয়ে আসতো স্মারক হিসাবে। উমেশের আরেকটা ভয়ঙ্কর অদ্ভুত অভ্যাস ছিল, বাড়ির পিছনে শুকোতে দেওয়া মহিলাদের অন্তর্বাসও সে চুরি করতে শুরু করেন, এমনকি যেসব বাড়িতে সে অপরাধ করেওনি সেখান থেকেও। 1997 সালের 7ই জুলাই পিনিয়া পুলিশ তাকে গ্রেপ্তার করে মহিলাদের অন্তর্বাস চুরির অভিযোগে। যখন পুলিশ তার ঘরে তল্লাশি চালায় তখন একটা বস্তা ভর্তি চোরাই অন্তর্বাস উদ্ধার হয়। পুলিশ তখনও জানতো না এই মানুষটাই আসলে একের পর এক ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের পিছনে দায়ী। কিন্তু এবারও 24 ঘন্টার মধ্যেই একটা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার পথে আবারও পালিয়ে যায় উমেশ দ্বিতীয়বারের মতো। আর এই পালানোর পর দুজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছিল তাদের গাফিলতির জন্য। 1998 সালের ফেব্রুয়ারিতে ব্যাঙ্গালোরের পিনিয়া এলাকায় 37 বছরের জয়শ্রী নামক এক বিধবাকে ধর্ষণ ও খুন করে উমেশ। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো জয়শ্রীর 8 বছরের ছেলে সুরেশ বাড়ি ফিরে পুরো ঘটনাটাই দেখে ফেলে। উমেশ তখন এক অদ্ভুত মিথ্যে গল্প বানিয়ে বলে যে তার মায়ের উপর নাকি এক অশুভ আত্মা ভর করেছেন, আর এই সুযোগে সে পালিয়ে যায় সেখান থেকে। এই কেসেই পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর এই ছোট্ট ছেলে সুরেশই ছিল আদালতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীদের মধ্যে একজন, যে বছরের পর বছর পরেও তার মায়ের সেই মৃত্যুর দৃশ্য চোখের সামনে থেকে মুছে ফেলতে পারেনি। কিছুদিন পরে পিনিয়া এলাকাতেই আরেকজন মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে উমেশ, কিন্তু এবার ভিকটিম চিৎকার করে পাড়ার প্রতিবেশীদের সতর্ক করে দেন। আর এই চিৎকারের সূত্র ধরেই তৃতীয়বারের মতো গ্রেপ্তার হয় উমেশ রেড্ডি। উমেশ আবারও ধরা পড়ে, আবারও পালায়। 1999 সালে হিরেকেরুর এলাকার কাছে পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে যায় সে, কিন্তু সে এবার বেশি দিন লুকিয়ে থাকতে পারেনি। অন্য কোনো অপরাধ ঘটানোর আগে ইন্সপেক্টর গৌড়া চিক্কাবল্লাপুরে তাকে আবারও গ্রেপ্তার করেন। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো পালানোর ঘটনাটা ঘটে 2002 সালে। 3রা মার্চ রাতে উমেশকে বেল্লারি থেকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হচ্ছিল KSRTC বাসে, দুজন ডিস্ট্রিক্ট রিজার্ভ আর্ম পুলিশ কর্মী প্রহরায়। উমেশ পরে স্বীকার করেছিল সে নাকি সেই দুজন পুলিশ অফিসারকে রাম ও চিকেন কিনে খাওয়ায় যাতে তাদের বিশ্বাস অর্জন করা যায়। পুলিশরা পরে দাবি করেছিল তাকে নাকি হাতকড়া পরানোই ছিল, কিন্তু উমেশ গ্রেপ্তারের পর এই দাবি পুরোপুরি অস্বীকার করে। হিরিউর বাইপাসের কাছে একটা ধাবায় বাস থামলে প্রকৃতির ডাকের নাম করে হাতকড়া খুলিয়ে নেয় উমেশ, আর তারপর পাশের ধানক্ষেতের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যায় সে। অন্ধকারে মিলিয়ে যায় চিরকালের জন্য, অন্তত সেই মুহূর্তের জন্য। চতুর্থবারের মতো উমেশ রেড্ডি হয়ে যায় অধরা। পরবর্তী 2 মাস ধরে ধাবানগরে, হুগলি, ধারওয়াড় ও পুনেতে আরও 3টে মেয়েকে ধর্ষণ করে উমেশ, যেন থামারই কোনো ইচ্ছে নেই তার। এই 2 মাসে সে বিভিন্ন ছোটখাটো কাজ করেছিল নিজের জীবিকা নির্বাহের জন্য। শহর থেকে শহর ঘুরে বেরিয়েছিল নিজের পরিচয় বদলে বদলে। এতগুলো পালানোর পরেও পুলিশের কাছে সে ছিল প্রায় এক ধরা ছাওয়ার বাইরের ছায়া। 2002 সালের 17ই মে উমেশ রেড্ডি তুমকুর থেকে ব্যাঙ্গালোরে ফিরে আসে। ততদিনে 2 মাস ধরে সে শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছে নিজের চেহারা বদলে বদলে, সবসময় এক ধাপ এগিয়ে থাকার চেষ্টায়। ইয়াশবানপুর রেলওয়ে স্টেশনে তার লাগেজ ক্লকরুমে জমা রেখে সে কাছেরই একটা সেলুনে চলে যায় চুলদারি কাট। হয়তো ভেবেছিল চেহারা বদলে ফেললে আরো নিরাপদ থাকবে। আর এখানেই সম্পূর্ণ অজান্তে তার জীবনে ঘটে যায় সবচেয়ে বড় ভুল। সত্যবেলু নামের একজন অটোরিকশা চালক আগে খবরের কাগজে উমেশের ছবি দেখেছিল, আর একবার কোর্টরুমেও তাকে দেখেছিল সরাসরি। সেই স্মৃতি থেকেই সেলুনের বাইরে দাঁড়িয়ে সত্যবেলু তাকে চিনিয়ে ফেলে এক মুহূর্তেই। কল্পনা করো সেই মুহূর্তটা, যে একজন সাধারণ অটোরিকশা চালক রাস্তার ধারে দাঁড়িয়ে সে হঠাৎই বুঝতে পারে তার সামনে দাঁড়িয়ে আছে এমন একজন মানুষ যাকে পুলিশ বছরের পর বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। বুদ্ধি খাটিয়ে সে চুপচাপ একটা বুথ থেকে তার দাদা রাজেন্দ্রনাথকে ফোন করে পুলিশ ডেকে আনার কথা বলে, আর নিজে সেলুনের বাইরে থেকে সতর্ক নজর রাখে যাতে উমেশের কোনো রকম সন্দেহ না হয়। উমেশ যখন সেলুন থেকে বেরিয়ে স্টেশনের দিকে হাঁটতে শুরু করে, সত্যবেলু নিজের অটোতে করে দূর থেকে পুলিশকে খবর দিয়ে তার পিছু নিতে শুরু করে, কোনো রকম সন্দেহ সৃষ্টি না করে। শরীফনগরের কাছে ইন্সপেক্টর নাগরাজ উর্স তাকে থামান ও গ্রেপ্তার করেন। এতগুলো বছর ধরে চলা পলায়নের অধ্যায়ের অবসান ঘটে এই একটা মুহূর্তেই। প্রথমে উমেশ নিজেকে অন্য কেউ বলে দাবি করে, ঠিক আগের বারগুলোর মতোই, কিন্তু থানায় নিয়ে যাওয়ার পর শেষমেশে স্বীকার করে যে উমেশই সেই সিরিয়াল কিলার যাকে এতদিন ধরে পুলিশ খুঁজছিল। তার ব্যাগ থেকে উদ্ধার হয় 18 জোড়া মেয়েদের অন্তর্বাস, 8টি চুড়িদার ও 6টি শাড়ি। প্রতিটা জিনিসই কোনো না কোনো ভিকটিমের বছরের পর বছর ধরে জমানো এক ভয়ঙ্কর সংগ্রহ। তদন্তকারীরা তার বাড়ি থেকে উদ্ধার করে প্রায় 2 কেজি সোনার গয়না, চোরাই জিনিসপত্র, VCR, ঘড়ি, আরও অনেক প্রমাণ, যেগুলো একে একে বিভিন্ন ভিকটিমের পরিবার শনাক্ত করে নিজেদের জিনিস বলে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণটা আসে ফরেন্সিক পরীক্ষা থেকে।
জয়শ্রীর বাড়ি থেকে সংগৃহীত আঙুলের ছাপ আর অন্যান্য ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন শারীরিক প্রমাণ উমেশের সাথে হুবহু মিলে যায়। তার ব্যবহার করা 2 চাকার গাড়ি ট্র্যাকিং ডেটাও এই ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কেসে ফরেনসিক বিজ্ঞান, বিশেষ করে ডিএনএ ও ফিঙ্গারপ্রিন্ট এভিডেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে বিশেষভাবে আলোচিত হয়। কারণ ভারতে তখন এই ধরনের ফরেনসিক প্রযুক্তি ততটা প্রচলিত হয়ে ওঠেনি। এই কেস ভারতীয় ফরেনসিক তদন্তের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বহুবার উল্লেখ করা হয়েছে। সত্যবেলু, সেই অটোরিকশা চালক, তার এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য সে পুলিশের কাছ থেকে 20,000 টাকা পুরস্কার পায়। একটা সাধারণ মানুষ, যার কোনো প্রশিক্ষণ ছিল না, কোনো অস্ত্র ছিল না, কিন্তু সজাগ চোখ আর সাহস দিয়ে সে এক মামলার ভবিষ্যৎ পুরোপুরি পাল্টে দিয়েছিল। একজন সাধারণ মানুষের একটা মুহূর্তের সিদ্ধান্তই শেষ করে দেয় 6 বছরের এক ভয়ঙ্কর অধ্যায়। গ্রেপ্তারের পর জানা যায় এক ভয়ঙ্কর ঘটনা। উমেশ রেড্ডি নিজে স্বীকার করে সে নাকি 18 জনকে ধর্ষণ আর খুন করেছে। পুলিশের বিশ্বাস সংখ্যাটা আরো বেশি হতে পারে, কারণ সামাজিক লজ্জার ভয় অনেক ভিকটিমের পরিবার কখনো অভিযোগই দায়ের করেনি। ভারতের মতো সমাজে ধর্ষণের ভিকটিম হওয়াটাকে অনেক পরিবারই লুকিয়ে রাখতে চায়। তাই উমেশের আসল অপরাধের সংখ্যাটা সম্পূর্ণভাবে হয়তো কোনোদিনই জানা যাবে না। তার বিরুদ্ধে মোট 21টি আলাদা মামলা নথিভুক্ত হয়, চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন বিভিন্ন ধারায়। এর মধ্যে 11টা মামলায় প্রমাণের অভাবে খালাস পেয়ে যায় সে, কিন্তু 9টা মামলায় সে দোষী সাব্যস্ত হয়। এছাড়াও 5টা আলাদা মামলায় পুলিশ কাস্টাডি থেকে পালানোর অপরাধেও তাকে দোষী সাব্যস্ত করা হয়। 2006 সালে 26শে অক্টোবর ব্যাঙ্গালোরের একটা ফার্স্ট ট্র্যাক কোর্ট তাকে মৃত্যুদণ্ড দেয় জয়শ্রীর ধর্ষণ ও খুনের অপরাধে। সাথে আরও কয়েকটা মামলায় 7 ও 10 বছরের জন্য কারাদণ্ড হয়, 25,000 টাকা জরিমানা সহ। 2007 সালে কর্ণাটক হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ এই দোষী সাব্যস্তকরণ বহাল রাখেন, কিন্তু এই দুই বিচারপতির মধ্যে মৃত্যুদণ্ড নিয়ে মতভেদ দেখা দেয়। বিচারপতি VG সাবায়েক মৃত্যুদণ্ডের পক্ষে রায় দেন, কিন্তু বিচারপতি রবি বিনায়ক মনে করেন যে যাবজ্জীবন কারাদণ্ডই যথেষ্ট। তাই তৃতীয় এক বিচারপতিকে নিয়োগ করা হয় এই মতভেদ মেটানোর জন্য। 2009 সালের ফেব্রুয়ারিতে বিচারপতি SR বান্নুরমাত, সেই তৃতীয় বিচারপতি, মৃত্যুদণ্ডের পক্ষেই রায় দেন। কর্ণাটক হাইকোর্ট তাকে বর্ণনা করে দানব বলে। বিচারপতি বান্নুরমাত তার রায় মন্তব্য করেন যে বারবার শাস্তি পাওয়ার পরেও এই মানুষের মধ্যে কোনো সংশোধনের লক্ষণ নেই, আর সুযোগ পেলেই সে কাস্টাডি থেকে পালিয়ে নতুন অপরাধ করে। তিনি প্রশ্ন তোলেন, এমন একজন মানুষকে জেলে বছরের পর বছর ধরে বাঁচিয়ে রাখার কোনো যুক্তি আছে কিনা। 2011 সালে সুপ্রিম কোর্টও এই মৃত্যুদণ্ড বহাল রাখে। বিচারপতি আলতামাস কবির ও AK পাঠক মন্তব্য করেন যে উমেশের সংশোধনের কোনো সুযোগ নেই, আর জয়শ্রী ধর্ষণ ও খুন পড়ে বিরলতম বিরল ক্যাটাগরিতে, যা মৃত্যুদণ্ডের জন্য ভারতীয় আইনে প্রয়োজনীয় শর্ত। উমেশ তখন রাষ্ট্রপতির কাছে নিজের প্রাণ ভিক্ষার আবেদন করে। 2012 সালে তার মা গৌরাম্মাও একটা পৃথক ক্ষমার আবেদন জমা করেন, যেখানে তিনি বলেন যে তার ছেলে নির্দোষ আর সেই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। কিন্তু 2012 সালে কর্ণাটক সরকার আর 2013 সালে রাষ্ট্রপতি নিজে দুজনেই এই আবেদন খারিজ করে দেন। বছরের পর বছর ধরে সে বেলাগাভের হিন্দালগা সেন্ট্রাল জেলে বন্দী থাকে মৃত্যুদণ্ডের অপেক্ষায়। এই জেলটাই কর্ণাটকের একমাত্র জেল যেখানে ফাঁসির মঞ্চ আছে, আর এখানে শেষবারের মতো ফাঁসি হয়েছিল 1983 সালে। কিন্তু এই কাহিনীর শেষ মোড়টা আসে অনেক পরে, 2022 সালে 4 নভেম্বর। উমেশের এক নতুন আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড কমিয়ে 30 বছরের কারাদণ্ডে পরিণত করে। কারণ হিসাবে বলা হয়, দীর্ঘদিন ধরে একাকী কারাদণ্ডে বন্দী রাখাটা ছিল বেআইনি। প্রায় 10 বছর ধরে নির্জন কারাবাসে বন্দী রাখা হয়েছিল তাকে, যা আদালতের চোখে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য ছিল না। উমেশের এই কাহিনী নিয়ে একাধিক সিনেমা তৈরি হয়েছে, যেমন কান্নাড়া ভাষায় উমেশ আর খতরনাক উমেশ রেড্ডি। 2022 সালে নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি প্রকাশ করে তার অপরাধ নিয়ে, যার নাম ইন্ডিয়ান প্রেডিটর দ্য বিস্ট অফ ব্যাঙ্গালোর। বর্তমানে উমেশ রেড্ডি ব্যাঙ্গালোর সেন্ট্রাল জেলেই বন্দী আছে। উমেশ রেড্ডির অপরাধের ঘটনাটা ভারতের ইতিহাসে একদম আলাদা, কারণ এখানে একবার না, বারবার ক্লাইম্যাক্স এসেছে। প্রতিবারই মনে হয় গল্পটা হয়তো এখানেই শেষ হয়ে গেল, কিন্তু প্রতিবারই পালিয়ে গিয়ে সে শুরু করেছে নতুন এক ভয়ঙ্কর অধ্যায়। আর এই ঘটনা এটাও দেখায় যে একটা সাধারণ মানুষের সতর্কতা আর একটা সাহসী সিদ্ধান্ত কিভাবে বছরের পর বছর ধরে ঘটা একটা অপরাধের অধ্যায় শেষ করে দিতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ, কিন্তু আমাকে কমেন্টে জানিও যে উমেশ রেড্ডির কোন পালানোর ঘটনাটা তোমাদেরকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর এরকম ক্রাইম থ্রিলার আর জিওপলিটিক্সের ঘটনাগুলো তোমরা যদি আরো জানতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিও।